welcome to another video lecture of Bioness Learning. আমরা ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টারে পড়ছিলাম, যেখানে আমরা ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম পড়েছি। এবার এই ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমের মধ্যে আমরা কি কি জানলাম, লিভিং অর্গানিজম কাদের বলে, লিভিং অর্গানিজমের কি কি বৈশিষ্ট্য থাকে, এবং লিভিং অর্গানিজমের এই বৈশিষ্ট্যগুলো ছাড়াও আমরা লিভিং অর্গানিজমের মধ্যে আর কি কি বৈশিষ্ট্য পাই। তার মানে লিভিং অর্গানিজমের মধ্যে আমরা দু ধরনের বৈশিষ্ট্য দেখি, একটাকে বলি আমরা ইউনিক ক্যারেক্টার, আর একটাকে আমরা বলি জেনারেল ক্যারেক্টার। আমরা দেখেছি যে ডাইভার্সিটি কাকে বলে, ডাইভার্সিটি ক ধরনের হয়, কি কি ধরনের ডাইভার্সিটিকে আমরা কি কি উদাহরণ দিতে পারি, এই ধরনের সমস্ত ব্যাপারগুলো আমরা আমাদের বিগত ভিডিওতে দেখেছি। আজকে আমরা এই চ্যাপ্টার 1-এর সেকেন্ড পার্টটা, যে পার্টে আমরা জানব যে কোনো একটি জীবকে তার নির্দিষ্ট স্থান এই জীবজগতে কী করে দেব, এবং সেই জীবটি সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করার জন্য বা কমপ্লিট নলেজের জন্য আমরা তার থেকে কি কি ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেব। তাহলে আমরা শুরু করি। আজকে আমরা পড়ছি চ্যাপ্টার 1-এর সেকেন্ড পার্ট 2, মানে পার্ট 2 অফ চ্যাপ্টার 1। আমরা এটা আজকে শুরু করছি। আমরা লিভিং অর্গানিজম এর সম্বন্ধে জানা, কোনো একটা লিভিং অর্গানিজমের মধ্যে কি কি ক্যারেক্টার থাকে, তার মানে ওই ক্যারেক্টারের উপর বেস করে আমরা তাদেরকে লিভিং বলবো। এবং তারপরে জানলাম এই লিভিং অর্গানিজম যে ডাইভার্সিটি, সেই ডাইভার্সিটিটা কি রকমের হতে পারে সেটাও আমরা জানবো। এবার আমরা জানবো যে লিভিং অর্গানিজমের যে ডাইভার্সিটি, এই ডাইভার্সিটির মধ্যে থেকে আমরা একটা সিঙ্গল অর্গানিজমকে কেন সিলেক্ট করব, কেন আমরা একটা সিঙ্গেল অর্গানিজমকে সিলেক্ট করব, বা কেন আমরা একটা সিঙ্গেল অর্গানিজমকে নেব, সেটা আমরা দেখব। যখন আমরা জানি যে লিভিং অর্গানিজমের একটা ক্যারেক্টার হচ্ছে রিপ্রোডাকশন। লিভিং অর্গানিজমের একটা ক্যারেক্টার রিপ্রোডাকশন, বা যেটাকে আমরা বলি জন্ম। এই রিপ্রোডাকশন বা জননের ক্ষেত্রে আমরা বলি, যখন দুটি ইন্ডিভিজুয়াল এরা যখন রিপ্রোডাকশন করে, এবং এই রিপ্রোডাকশন করার ফলে যদি তাদের একটা সাকসেসফুল নেক্সট জেনারেশন হয়, বা যদি একটা প্রজেনি তৈরি হয়, তাহলে আমরা বলবো এই দুটো ইন্ডিভিজুয়াল সেম, এই দুটো ইন্ডিভিজুয়াল সেম। আমরা এই ব্যাপারটাকে একটু ক্লিয়ার করি। দেখা গেল আমরা দুটি এরিয়া বা দুটি পৃথক এলাকা থেকে দুটি পৃথক পৃথক মানে উদ্ভিদকে সংগ্রহ করলাম। একটা এ, এখান থেকে আমরা এক্স উদ্ভিদকে সংগ্রহ করলাম, একটা বি, এখান থেকে আমরা ওয়াই উদ্ভিদকে সংগ্রহ করলাম। এই এক্স উদ্ভিদের পোলেন বা রেণু নিয়ে যদি আমরা ওয়াই উদ্ভিদের মধ্যে প্রতিস্থাপন করি, এবং যদি ওয়াই উদ্ভিদের মধ্যে ফল বা ফ্রুট তৈরি হয়, তার মধ্যে যদি বীজ থাকে, এবং সেই বীজ থেকে যদি পরবর্তীকালে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, তাহলে আমরা বলতে পারি এই এক্স এবং ওয়াই বস্তুতপক্ষে একই, বস্তুতপক্ষে একই কি বস্তুতপক্ষে একই গ্রুপের অন্তর্গত, একই গ্রুপের অন্তর্গত। এই যে গ্রুপ আমরা বললাম, তার মানে এক্স কে বাহ্যিকভাবে একরকম দেখতে, ওয়াই কে বাহ্যিকভাবে একরকম দেখতে, কিন্তু তাদের মধ্যে এমন একটা ক্যারেক্টারিস্টিক ফিচার বা তাদের মধ্যে এমন একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে, যে চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে তারা নিজেদের মধ্যে
যৌনজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারছে, এবং এই সেক্সুয়াল রিপ্রোডাকশন করার ফলে তাদের নতুন অফস্প্রিং বা নতুন প্রজেনি বা নতুন জেনারেশন তৈরি হচ্ছে। এইটার ভিত্তিতে আমরা বলতে পারছি এক্স এবং ওয়াই এই দুটো সম্পূর্ণ আলাদা রকম দেখতে হলেও এরা কিন্তু একই গ্রুপের অন্তর্গত দুটি জীব। তাহলে এদের মধ্যে যতই ডিফারেন্স থাক, তাহলে নিশ্চয়ই এক্স এবং ওয়াই এর মধ্যে কিছু কমন ক্যারেক্টার আছে। যে কমন ক্যারেক্টারটা তাদের এই একই গ্রুপের অন্তর্গত হওয়াকে খুব এমফাসাইজ করছে বা খুব প্রকটভাবে নির্দেশ করছে। এই যে একই গ্রুপের মধ্যে হওয়া এবং তাদের মধ্যে একে গ্রুপের অন্তর্গত হওয়ার জন্য যে তাদের কমন ক্যারেক্টার, তার জন্যই আমরা বলতে পারছি এক্স আর ওয়াই আলাদা একই, যদিও তাদের মধ্যে বাহ্যিকগত পার্থক্য প্রচুর বিদ্যমান, তবুও আমরা তাদেরকে বলছি তারা একই গ্রুপের অন্তর্গত। এই একই গ্রুপের অন্তর্গত যারা এইরকমভাবে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে নতুন সাকসেসফুল প্রজেনি দিতে পারে তাদেরকে আমরা বলি প্রজাতি, একই প্রজাতি বা স্পিসিস। তাহলে দুটি জীবকে যদি আমরা স্বাধীনভাবে প্রজনন করতে দিই, তাহলে তারা যদি সফলভাবে প্রজনন করে তাহলে আমরা সেই দুটি জীবকে বলি তারা একই প্রজাতি বা একই স্পিসিস, যদিও তাদের মধ্যে আমরা প্রচুর পার্থক্য দেখতে পাচ্ছি বাহ্যিক। তাহলে এই যে একটি এক্স এবং ওয়াই, এই যে দুটি জীব তারা যে একই প্রজাতির অন্তর্গত, তারা যে একই প্রজাতি, একটা আফ্রিকা থেকে একটি জীবকে সংগ্রহ করা হলো, ভারত থেকে একটি মানুষকে নিয়ে যাওয়া হলো, পরবর্তীকালে দেখা গেল ওটিও একটি মানুষ, এটিও একটি মানুষ, দুজনেই কিন্তু হোমোস্যাপিয়েন্স, দুজনেই কিন্তু মানুষ, তার মানে একই প্রজাতি। তাহলে এই যে একই প্রজাতির যে দুটো চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা আমরা কি করে বুঝবো? দেখা যাচ্ছে না আমরা কি করে বুঝবো? তার মানে প্রত্যেকটা গ্রুপে একটা জীব বা একটা উদ্ভিদ বা একটা প্রাণী যে একই প্রজাতির অন্তর্গত হচ্ছে, তার মানে তাদের মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য বিদ্যমান, এই সাধারণ বৈশিষ্ট্যগুলো আমরা বুঝবো কি করে? তার মানে ওই জীবটি এক্স এবং ওয়াইকে যদি আমরা সূক্ষ্মভাবে বা যদি এদেরকে সূক্ষ্মভাবে অধ্যয়ন করি বা যদি সাধারণভাবে অধ্যয়ন করি, তাহলে আমরা তাদের কতগুলো বৈশিষ্ট্য দেখব। এই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে আমরা বলতে পারি এক্স এবং ওয়াই, এটাকে আমি এক্স বলছি, এটাকে আমি ওয়াই বলছি। তাহলে এই যে প্রজাতির ডিটারমিনেশন বা স্পিসিস ডিটারমিনেশন বা প্রজাতি শনাক্তকরণ বা পদ্ধতি কি হলো? কোন একটি অর্গানিজম এর আমি ক্যারেক্টার দেখলাম এবং এই ক্যারেক্টারগুলোর ভিত্তিতে আমি সেই প্রজাতিকে একটা গ্রুপ করলাম এবং সেই গ্রুপটার আমি একটা নাম দিলাম, আর এই অর্গানিজমেরও আমি একটা নাম। তাহলে এটা একটা সিকোয়েন্সিয়াল পদ্ধতি, যে পদ্ধতি বা ক্রমাণবিক পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে তার নামকরণ করি। তার মানে তার প্রথমে চারিত্রিক বৈশিষ্ট্য ডিটারমিনেশন করি এবং তারপরে আমরা নামকরণ করি, এবং এই নামকরণের ভিত্তিতে জীবজগতে তার সঠিক অবস্থান নির্ণয় করা হয়। তাহলে যে পদ্ধতিতে কোনো জীবজগতে তার সঠিক স্থান নির্ধারণ করা হয় তাকেই আমরা বলি শ্রেণীবিন্যাসকরণ বিদ্যা। তার মানে শ্রেণীবিন্যাস কাকে বলবো? না, যে পদ্ধতিতে কোনো জীবের, সেটা উদ্ভিদ হতে পারে অথবা প্রাণী হতে পারে, যেটা কিছু হতে পারে, যে পদ্ধতিতে কোনো জীবজগতে সঠিক অবস্থান নির্ণয় করা হয়
তাকে বলে শ্রেণীবিন্যাস। তাহলে শ্রেণীবিন্যাস হচ্ছে সেই পদ্ধতি যে পদ্ধতিতে আমরা কোনো জীবের সঠিক অবস্থান জীবজগতে নির্ধারণ করতে পারি। এটা যদি উদ্ভিদ হয় তাহলে উদ্ভিদ জগতে, যদি প্রাণী হয় তাহলে প্রাণী জগতে। তাহলে কোনো একটা বিশাল জায়গা, একটা জীবজগৎ একটা বিশাল জায়গা, এই জীবজগতের মধ্যে সে উদ্ভিদ হোক আর প্রাণী হোক, সেই জীবজগতের মধ্যে যখন কোনো একটি নির্দিষ্ট জীবের আমরা একটি জায়গা, নির্দিষ্ট জায়গা যখন আমরা দেখতে চাইছি, তখন ওই জীবটি সম্বন্ধে আমাদের পুঙ্খানুপুঙ্খ বিবরণ থাকা প্রয়োজন। তাহলে শ্রেণীবিন্যাস করার পূর্বে আমাদের কতগুলি কাজ দরকার বা কতগুলি প্রিরিকুইজিট আছে, সেগুলো কি কি? 1 নম্বর হতে পারে যে আমি প্রথমে সেই জীবটিকে আইসোলেট করব, মানে অনেকগুলি জীবের মধ্যে থেকে সেই জীবটিকে আলাদা করব। সেই জীবের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আমি নির্ধারণ করব এবং সেই চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা সেই জীবের একটা নামকরণ করব এবং নামকরণ করার পরে তারপরে সেই চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতেই আমরা সেই জীবের একটা অবস্থান জীবজগতের মধ্যে নির্ণয় করব। তাহলে আমরা যদি দেখি কি, প্রথম হচ্ছে আইসোলেশন, অনেকগুলি জীবের মধ্যে থেকে নির্দিষ্ট একটি জীবকে আলাদা করা। দ্বিতীয় হচ্ছে কি ক্যারেক্টারাইজেশন, ওই জীবটির চারিত্রিক বৈশিষ্ট্য নির্ণয় করা। তারপরে হচ্ছে কি নমেনক্লেচার, তারপর হচ্ছে কি তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন। অর্থাৎ এই চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে এই জীবটিকে আইডেন্টিফাই করা বা শনাক্তকরণ করা। যখনই এটা শনাক্তকরণ হয়ে গেল, তাহলে সেই শনাক্তকৃত জীবটিকে আমি এবার নোমেনক্লেচার বা নামকরণ করি। নামকরণ করার পর যখন সেটা নামকরণ হয়ে গেল, তার মানে আমার কাছে একটি নির্দিষ্ট জীব এসে গেল, যার চারিত্রিক বৈশিষ্ট্যও আমি জানি, যার আইডেন্টিফিকেশন আমি জানি। যখন আমি একটা কোনো বৈশিষ্ট্যকে শনাক্তকরণ করছি, তাহলে নিশ্চয়ই তার সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে করবো না। তাহলে সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে না করলে নির্দিষ্ট কতগুলো শনাক্তকরণ বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে আমি একে আইডেন্টিফাই করবো। তাহলে আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ নির্দিষ্ট কতগুলো চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে হয়। যে চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো জীবকে আমরা শনাক্তকরণ করি, সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা শনাক্তকরণ বৈশিষ্ট্য বা আইডেন্টিফিকেশন ক্যারেক্টার বলি। তাহলে অনেকগুলি ক্যারেক্টারের মধ্যে আইডেন্টিফিকেশন ক্যারেক্টার কিন্তু আলাদা। যেমন আমরা দেখেছি কোনো একটি লিভিং অর্গানিজমের অনেকগুলো চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু সেটা লিভিং, এইটা আমরা ডিটারমাইন করছি মাত্র 3টে বা 4টে ক্যারেক্টারিস্টিক ফিচার দিয়ে, যেগুলিকে আমরা ইউনিক ফিচার্স অফ লাইফ বলছি। এটা আমরা আগের ভিডিওতে দেখেছি, যদি কেউ না দেখে থাকো সে আগের ভিডিওগুলো দেখলে জেনে যাবে। তাহলে সেই রকমই একটা কোনো জীবের অনেকগুলো চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু তার নির্দিষ্ট কতগুলো বৈশিষ্ট্যের ভিত্তিতে সেটা কি জীব সেটা আমরা শনাক্তকরণ করতে পারবো এবং তার ভিত্তিতে আমরা তার নাম নমেনক্লেচার বা নামকরণও করতে পারবো। যখন তার নামকরণ হয়ে গেল, এই নামকরণ করার পর তার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে, সেই চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে তার একটি অবস্থান বা পজিশন ডিটারমাইন করা, তার একটা জীবজগতে তার একটা অবস্থান বা পজিশন আমরা নির্ণয় করি। এই অবস্থান বা পজিশনটা কি করা হয় না, এগুলো কতগুলি নির্দিষ্ট সুনির্দিষ্ট পদ্ধতিতে ডিটারমাইন বা নির্ণয় করা হয়। যে প্রথমে একটা বড় গ্রুপ, তারপর একটা ছোট গ্রুপ, তার থেকে আরেকটু ছোট গ্রুপ করতে করতে আমরা ইন্ডিভিজুয়াল স্পিসিসটায় আসি। তাহলে সেটা একটা ক্রমানুসারিক বা ক্রমানুবর্তী পদ্ধতি, একটা সিকোয়েন্সিয়াল প্রসেস। এটাকে আমরা বলি সিস্টেমেটিক পজিশন। সিস্টেমেটিক পজিশন তার মানে যে পজিশনটা একটা সিস্টেমেটিক বা ক্রমানুসারে নির্ণয় করা হয়েছে বা একটা সিস্টেমেটিক ওয়েতে ডিটারমাইন করা হয়েছে, সেই পজিশনটাকে আমরা বলি সিস্টেমেটিক পজিশন। আর এই যে টোটাল পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা কোনো একটি জীবের সঠিক অবস্থান নির্ণয় করতে পারলাম জীব জগতে, সেটাকেই আমরা বলি ক্লাসিফিকেশন। এটাকেই আমরা বলি ক্লাসিফিকেশন। তাহলে ক্লাসিফিকেশন হচ্ছে
কোনো একটি জীবের সিস্টেম্যাটিক পজিশন নির্ণয় করা সেই জীবজগতের মধ্যে। আমরা এবার একটু দেখে নিই, এটাকে একটু এক্সপ্লেনেশন করে দেখে নিই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। বেশ, ধরে নাও এক্স একটি জীব, এই এক্স এর মধ্যে টোটাল 10টি ক্যারেক্টার রয়েছে। এই 10টি ক্যারেক্টারের মধ্যে 5টি ক্যারেক্টার এটা নির্দেশ করছে যে এটি একটি প্রাণী। তাহলে 10টি ক্যারেক্টারের মধ্যে 5টি ক্যারেক্টার নির্দেশ করছে যে এটা একটি প্রাণী। তার মানে আমি জেনে গেলাম যে এক্স হচ্ছে একটি প্রাণী। তাহলে এর অবস্থান আমি প্রাণী জগতের মধ্যে জানবো। এবার এই এক্স কে আমাকে একটা নামকরণ করতে হবে। আমি তো এক্স কে একটা নামকরণ করব, নামকরণ না করলে তার পার্টিকুলার পজিশনটা ডিনোটেড হবে কি করে? আমাদের যেমন বাড়ির একটা ঠিকানা থাকে, সেই ঠিকানার মধ্যে দেখবে প্রথমে তোমার নাম বা বাবার নাম থাকে, যে অমুক কেয়ার অফ অমুক, রাম কেয়ার অফ শ্যাম। এই যে নামটা দেওয়া, তাহলে কি হবে, ওই দাগ নাম্বারে অনেকগুলো বাড়ি থাকতে পারে, কিন্তু রামবাবুর বাড়িটা পোস্টম্যান খুব সহজেই নির্দেশ করতে পারে। তাহলে নামকরণটা খুবই যথার্থ, মানে খুবই ইম্পর্টেন্ট। আমি জেনে গেলাম এটা একটা প্রাণী, কিন্তু কি প্রাণী? এটা তো বাঘও হতে পারে, এটা অ্যামিবাও হতে পারে, এটা প্যারামেশিয়ামও হতে পারে, এটা একটা তোমার কম্বোজ শ্রেণীর প্রাণী হতে পারে, যে কোনো ধরনের একটা প্রাণী হতে পারে। এটা কি ধরনের প্রাণী? তাহলে এই প্রাণীর একটা নামকরণ দরকার। এই নামকরণটা এই জন্য খুব জরুরি। তাহলে প্রাণীর যদি আমাদের নামকরণ করতে হয়, তাহলে এই এক্স এর আমাকে নামকরণ করতে হবে। তাহলে এক্স এর নামকরণ করার সময় আমাকে কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে? নামকরণ যেটা হবে, তার মানে নেম should be accepted by all. তারপরে the name should be accepted by all. আমি এই প্রাণীটার নাম দিলাম, আমি ধরো এক্স এর নাম দিলাম ছাগল। একজন ইংলিশম্যান একে বললো গোট, একজন আইরিশম্যান একে একটা কিছু নাম বললো, একজন রাশিয়ান এটা একটা কিছু নাম বললো, একজন জাপানিজ একটা কিছু নাম বললো, একজন চাইনিজ এর একটা কিছু নাম বললো, একজন কোরিয়ান এর একটা কিছু নাম বললো। এবার আমি এর কতগুলো ক্যারেক্টার লিখলাম, ইনিও এর কতগুলো ক্যারেক্টার, সবাই এর কতগুলো ক্যারেক্টার দিয়ে এই নামটা দিয়ে সবাই এটা একটা বৈজ্ঞানিক মহলে নিয়ে গেল। যখন এটার সম্বন্ধে এক্স কে নিয়ে আলোচনা করা হলো, সবাই দেখলো সবাই একটা জীবের সম্বন্ধেই বলেছে। শুধুমাত্র নামের পার্থক্য থাকার জন্য কেউ বুঝতে পারেনি এটা আগে কাজটা হয়ে গেছে। হয়তো তুমি প্রথমে করেছিলে, ইংলিশম্যান বোঝেনি, তারটা রাশিয়ান বোঝেনি, তারটা কোরিয়ান বোঝেনি, তারটা জাপানিজ বোঝেনি, তারটা চাইনিজ বোঝেনি, সবাই ভেবেছে এটা আলাদা আলাদা প্রাণী। তাহলে এটা কনফিউশন হতে পারে। তুমি কোনো একটা প্রাণীকে আইডেন্টিফিকেশন করেছো বা তুমি জানো এটা ছাগল, তুমি গিয়ে সেটা একটা ব্রিটিশ কান্ট্রিতে গিয়ে তুমি বললে, তারা কিছুই বুঝতে পারবে না, তাদের কাছে নামটা নতুন। আবার তারা যে নামটা বলবে সেটা তুমি বুঝতে পারবে না, দুজনে কিন্তু একই প্রাণীকে বলছো। তাহলে একই প্রাণীর অনেকগুলো নাম চলে আসবে। তাহলে অনেকগুলো নামের ভিত্তিতে আমি কি করে একটা পজিশন ডিটারমাইন করি? একটা প্রাণীর 100টা নাম থাকতে পারে, সেই 100টা নাম দিয়ে তাহলে আমার একটা প্রাণীর একটা পজিশন ডিটারমাইন করতে হবে। এটা তো সম্ভব নয়, কারণ একটা লোকের পক্ষে তো 100টা নাম মনে রাখা সম্ভব নয়। তাহলে আমার যে কোনো প্রাণীর এমন একটা নাম দিতে হবে, যে কোনো প্রাণী বা যে কোনো উদ্ভিদ, মানে যে কোনো জীবের এমন একটা নাম দিতে হবে যে নামটি যেন সবাই অ্যাকসেপ্ট করে। যারা এই ধরনের বিজ্ঞান নিয়ে গবেষণা করতে বা এই ধরনের বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে অভ্যস্ত, তারা যেন এই নামটা সবাই দেখতে পাবে, সবাই যেন এই নামটা জানে। এই ধরনের নামকরণকে, তাহলে এটা এই যে আমি নাম দিলাম, এই তার মানে আমাকে অ্যাকসেপ্টেড বাই অল, তাহলে একটা ইউনিভার্সাল নেম। তারপরে আমি প্রথমেই বলছি নেম শুড বি অ্যাকসেপ্টেড বাই অল, দ্যাট ইজ ইউনিভার্সাল অ্যান্ড ইউনিক। এই নামটার জন্য কোনো কপি না হয়। আজকে আকাশ নামের প্রচুর ছেলেপুলে আছে, কিন্তু দেখা যাচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা নামের একটাই গাছ রয়েছে। তাহলে এই নামটা ইউনিভার্সাল হবে এবং ইউনিক হবে। ইউনিভার্সাল মানে কি? যেটা সবাই অ্যাকসেপ্ট করবে। আর ইউনিক মানে কি? একক নাম হবে,
যে নামের কোনো অন্য কোনো ডুপ্লিকেশন বা অন্য কোনো আর নামের কোনো উদ্ভিদ বা প্রাণী আমি পাবো না। এই যে ব্যাপারটা হলো, এইটা জায়গায় গিয়ে আর সিস্টেমেটিক বা ক্লাসিফিকেশন বা শ্রেণীবদ্ধকরণ বিদ্যা আর এগোচ্ছিল না। আজ থেকে খ্রিস্ট জন্মের 500-550 বছর আগে যখন ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের বিভিন্ন ধরনের গাছের নামকরণ হেরোডোটাসকে বা হিপোক্রেটাসকে করতে হয়েছিল, তারা সেই গাছের সাধারণ নাম অর্থাৎ গ্রিক নামগুলো দিয়েছিল, যে নামগুলো ব্যাবিলনীয় লোকজন জানতেন না। তারা সেই গাছগুলোকে চিনতে পারেনি, মানে নামগুলো চিনতে পারেনি, কারণ তারা গাছটাকে চেনেন কিন্তু সেই নামটা জানে না। তুমি পদ্মকে চেনো, কিন্তু তোমার পাশের একজন 4জন লোক বলছে দিস ইজ লোটাস, তুমি ভাববে এটা তো পদ্ম, এটা আবার লোটাস, তার মানে দুটো না। এইরকম একটা কনফিউশন চলতে থাকে। পরবর্তীকালে ক্যারোলাস লিনিয়াস নামে এক ব্যক্তি এসে এই ব্যাপারটা নিয়ে একটু ভাবনা চিন্তা শুরু করেন। উনি বলেন যে কোনো একটা জীবের বা কোনো একটা প্রজাতির মধ্যে যদি চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে সেই প্রজাতির একটি নামকরণ করা যায়, যে নামকরণটি ইউনিভার্সাল এবং ইউনিক হবে, তাহলে সেই প্রজাতি থেকে খুব সহজে আমরা আইডেন্টিফাই করতে পারি বা সেই প্রজাতি থেকে খুব সহজে আমরা শনাক্তকরণ করতে পারি, কিন্তু সেটার একটা নাম হতে হবে। তাহলে এটা একটা বিশেষ পদ্ধতি, এটা একটা এমন একটি পদ্ধতি যেটা কতগুলি বিশেষ অধ্যয়নের মাধ্যমে আমরা জানলাম। তাহলে বিশেষ অধ্যয়নের মাধ্যমে বা স্পেশাল এক্সপিরিয়েন্স করে আমরা যে যে নলেজটাকে অ্যাকোয়ার করি, দ্যাট ইজ দ্য সায়েন্স। সায়েন্স মানে কি? আমরা কোনো একটা কিছু এক্সপিরিয়েন্স করে যে নলেজটাকে গ্যাদার করি, দ্যাট ইজ দ্য সায়েন্স। তার মানে আমরা এক্সপিরিয়েন্স করলাম কি কোনো একটা পার্টিকুলার প্রাণীর অনেকগুলো নাম হতে পারে, কান্ট্রি ওয়াইজ বা দেশের পর দেশে বিভিন্ন দেশের বিভিন্ন নামকরণে থাকতে পারে। তাহলে আমার সেই সব দেশে অ্যাকসেপ্টেড হবে এরকম একটা নাম আমার এই এক্স প্রাণীর দিতে হবে। তাহলে এটা একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ, এই জন্য এই নামটাকে আমরা বললাম সায়েন্টিফিক নেম। তাহলে যে কোনো জীবের দুটো নাম থাকে, একটাকে আমরা বলি সায়েন্টিফিক নেম, যেটা তার আর্টিফিশিয়ালি দেওয়া, যেমন রাম মন্ডল, আর আরেকটা হচ্ছে কমন নেম, যেটা তার নির্দিষ্ট রিজিয়নের বা নির্দিষ্ট ভৌগোলিক বা জিওগ্রাফিক্যাল এরিয়ার লোকজন তাকে যে নামে চেনে। যেমন রামের ডাক নাম পুটে, তাহলে এটাকে আমরা বলবো কি ন্যাচারাল নেম। আজকে তোমার ডাক নাম হয়তো রাম বিশ্বাস, যেটা তোমার স্কুলের খাতায় লেখা আছে, কিন্তু বাড়িতে মা, কাকিমা, জেঠিমা, মাসিমা, বাবা তোমাকে বিভিন্ন নামে ডাকে। আজকে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম সবাই জানে, কিন্তু শ্রীকৃষ্ণকে বাসুদেব শ্রীকৃষ্ণ বলেই সবাই চেনে। তাহলে ওটা হচ্ছে ওনার আর্টিফিশিয়াল নেম বা সায়েন্টিফিক নেম। আর ওনাকে কানা, গোবিন্দ, হেনা তেনা বলে আমরা যে নামে ডাকি, সেগুলো হচ্ছে সব ওনার কমন নেম। এটা নিশ্চয়ই এই উদাহরণটা দিয়ে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তাহলে যে কোনো জীবে ইরেসপেক্টিভ অফ উদ্ভিদ বা প্রাণী, তার দুরকম নামের প্রপোজাল উনি দিলেন। একটাকে উনি বললেন সায়েন্টিফিক নেম, যে নামটা আর্টিফিশিয়ালি বা কৃত্রিমভাবে তাকে দেওয়া হবে এবং যে নামের ভিত্তিতে পুরো জগৎ তাকে চিনবে। আরেকটা হচ্ছে কমন নেম, যেটা বিভিন্ন ভৌগোলিক এরিয়া বা জিওগ্রাফিক্যাল রিজিয়ন ওয়াইজ তার ভ্যারি করবে। এই জিওগ্রাফিক্যাল রিজিয়ন ওয়াইজ যেটা নামটা ভ্যারি করবে, দ্যাট ইজ দ্য কমন। তাহলে প্রত্যেকটা জীবের দুটো নাম দেখি, একটা সায়েন্টিফিক নেম, একটা কমন। তাহলে এই যে প্রাণীটি আমি এক্স নামক যে প্রাণীটি দেখলাম, তাহলে তার একটি নাম থাকবে, যে নামটা তার সায়েন্টিফিক নেম। এই সায়েন্টিফিক নেমের ভিত্তিতে আমি এই প্রাণীটিকে আইডেন্টিফাই করি। আমি আজকে একটা প্রাণীর নাম দিলাম এক্স, তুমি এই প্রাণীটিকে, এটা আমি রেখেছি ভারতে, তুমি এই প্রাণীটিকে আফ্রিকা থেকে বললে ও এটা তো এক্স, তার মানে তুমি ওটাকে আইডেন্টিফাই করবে। তাহলে আমি একটা প্রাণীকে এরকমভাবে আইডেন্টিফাই করি। ক্যারোলাস লিনিয়াস এইরকমভাবে বিভিন্ন প্রাণী বা উদ্ভিদকে শনাক্তকরণ করার পদ্ধতিটাকে উনি আরও সুন্দরভাবে সুবিন্যস্ত করার দায়িত্বটা নিলেন। উনি বললেন প্রত্যেকটা উদ্ভিদের আমরা বা প্রত্যেকটা প্রাণীর বা প্রত্যেকটা জীবের আমরা কতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য পাই। এই চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদেরকে আমরা শনাক্তকরণ করি। এই যে শনাক্তকরণ করলাম, এই শনাক্তকরণ করার জন্য তার কতগুলো বিশেষ বৈশিষ্ট্য থাকে। এই বিশেষ বৈশিষ্ট্যগুলোকে আমরা বলি আইডেন্টিফিকেশন ক্যারেক্টার।
আইডেন্টিফিকেশন ক্যারেক্টার বা আইডেন্টিফাইং ক্যারেক্টার, শনাক্তকরণ বৈশিষ্ট্য। আর বাকি যে বৈশিষ্ট্যগুলো থাকে সেটা সেই জীবের নিজস্ব বৈশিষ্ট্য। তার মানে এই যে আইডেন্টিফিকেশন ক্যারেক্টার থাকে, এই আইডেন্টিফিকেশন ক্যারেক্টার বা শনাক্তকরণ বৈশিষ্ট্য হচ্ছে ওই জীবের নিজস্ব বৈশিষ্ট্য। সেটা হচ্ছে ওই জীবের নিজস্ব বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে আমরা এই প্রাণী বা এই উদ্ভিদটিকে শনাক্তকরণ করছি। তাহলে এই শনাক্তকরণ বৈশিষ্ট্যের উপরে ভিত্তি যে শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো থাকবে, এই বৈশিষ্ট্যই এই প্রাণী বা উদ্ভিদটির প্লেস বা তার যে নির্দিষ্ট পজিশন, সেই পজিশনটা ডিটারমাইন করতে সাহায্য করবে। অর্থাৎ এই নিজস্ব যে শনাক্তকরণ বৈশিষ্ট্য থাকে, সেই নিজস্ব শনাক্তকরণ বৈশিষ্ট্য কোনো একটা উদ্ভিদ বা প্রাণীকে সেই উদ্ভিদ বা প্রাণী জগতের মধ্যে তার অবস্থান নির্ণয় করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এরকম করে আমরা কি দেখলাম, একটা সিস্টেমেটিক ক্যারেক্টারিস্টিক ফিচারের ভিত্তিতে আমরা কোনো একটা উদ্ভিদ বা প্রাণীকে তার নির্দিষ্ট পজিশন দিলাম। আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম যে কোনো একটা নির্দিষ্ট অর্গানিজমের আমরা ক্যারেক্টারগুলো নিলাম, সেখান থেকে আমরা তার আইডেন্টিফাইং ক্যারেক্টারগুলো নিলাম এবং তার আইডেন্টিফাইং ক্যারেক্টারগুলো নিয়ে আমরা তাকে আইডেন্টিফাই করলাম। এই আইডেন্টিফাই করার সময় তাকে আমরা তার একটা নেম দিলাম। এইটা কিন্তু একটা স্পেশাল নেম, এটাকে আমরা বলছি সায়েন্টিফিক অ্যাপ্রোচে আমরা তার নামটা দিচ্ছি বলে তাকে আমরা সায়েন্টিফিক নেম দিচ্ছি। এবার এত অবধি তো সব ঠিকঠাক ছিল। এবার দেখা গেল যে এক্স একটা অর্গানিজম, তার মধ্যে আমরা টোটাল 8টা ক্যারেক্টার দিয়েছি। আবার এক্স ড্যাশ একটা অর্গানিজম, তার মধ্যেও আমরা 8টা ক্যারেক্টার দিয়েছি। দেখা যাচ্ছে এই 8টা ক্যারেক্টারের মধ্যে 7টা ক্যারেক্টার এই দুটোর মধ্যে সেম। এই দুটো আলাদা কেবলমাত্র একটা ক্যারেক্টারের ভিত্তিতে। তাহলে যদি এক্স এবং এক্স ড্যাশ এই দুটোকে যদি আমরা আপাত দৃষ্টিতে দেখি, তাহলে আমরা দুটোকেই আমাদের একই স্পিসিস বলে মনে হওয়ার কথা, কিন্তু কেবলমাত্র একটাই ক্যারেক্টারের ভিত্তিতে আমি এদেরকে আলাদা করতে পারছি। তার মানে খুব নমিনাল কতগুলো ডিফারেন্সে আমি দুটো স্পিসিসকে আলাদা করছি। তাহলে দুটোকে দু রকমের নামকরণ করা প্রয়োজন, কিন্তু তার ম্যাক্সিমাম আইডেন্টিফাইং ক্যারেক্টার বলছে তারা দুজন এক। তাহলে যেখানে ম্যাক্সিমাম আইডেন্টিফাইং ক্যারেক্টার বলছে তারা দুজন এক, কিন্তু একটা মাত্র স্পেসিফিক ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারটা বলছে এই দুজন আলাদা, তাহলে পরে আমার বুঝতে হবে যে এদের সিমিলারিটিটা অনেক ক্ষেত্রে এক, কিন্তু এরা পুরোপুরি 100% সিমিলার নয়। এই রকম ক্ষেত্রে আমরা দেখছি যে দুটো গোষ্ঠীভুক্ত, দুটো জীব একই গোষ্ঠীভুক্ত হচ্ছে, একই গ্রুপের আন্ডারে চলে আসছে। যে গ্রুপের আন্ডারে একই গ্রুপের আন্ডারে চলে এলো, যে গ্রুপের আন্ডারে তাদেরকে আমি একটা সাব গ্রুপ করে দিলাম। সাব গ্রুপ 1, সাব গ্রুপ 2। সাব গ্রুপ 1-এ চলে গেল আমার এক্স, সাব গ্রুপ 2-তে চলে গেল আমার এক্স ড্যাশ, কারণ তাদের মধ্যে ম্যাক্সিমাম ক্যারেক্টার মিল। এইরকম ভাবে আমরা এই যে 7টা ক্যারেক্টার দেখলাম, এই 7টা ক্যারেক্টারকে আমরা এই গ্রুপের ক্যারেক্টার করে দিলাম। আমরা একটু ভালো করে ব্যাপারটাকে ক্লিয়ারলি দেখি, তাহলে আমরা জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবো। আমরা তো কোনো একটা অর্গানিজমের পজিশন, মানে জীবজগতে তার, বা মানে যদি কোনো প্রাণী হয় তাহলে অ্যানিমাল ওয়ার্ল্ডে, বা যদি কোনো প্ল্যান্ট হয় তাহলে প্ল্যান্ট ওয়ার্ল্ডে, তার তো পার্টিকুলার পজিশনটা জানতে চাইছি। তাহলে তার পার্টিকুলার পজিশন জানতে গেলে আমাকে খুঁজে খুঁজে যেতে হবে। যেমন একটা বিশাল বড় পাড়ার মধ্যে, ধরো এটা একটা বড় একটা লোকালিটি, এই লোকালিটির মধ্যে টোটাল হয়তো তোমার হয়তো এইখানে হচ্ছে 4 নম্বর রোড, বা এটা ধরো তোমার 14 নম্বর রোড। তার মানে এই 14 রোড অফ এক্স লোকালিটি, তার মানে এটা হচ্ছে ওই এক্স লোকালিটি। তাহলে এই এক্স লোকালিটির মধ্যে 1 নম্বর আছে, 2 আছে, 3 আছে, এরকম করে 13টা রোড আছে। এই 13টা রোড, মানে কেউ যদি আমাকে 14 নম্বর রোড অফ এক্স লোকালিটি
15 নম্বর বিল্ডিং, 15 নম্বর বিল্ডিং এর 2 নম্বর ফ্ল্যাট এইটা খুঁজতে চায়, তাহলে তাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে কি এই লোকালিটিটা। তাহলে সে প্রথমে এক্স লোকালিটি এটাকে আইডেন্টিফাই করবে। তাহলে এই এক্স লোকালিটির কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার আছে। তাহলে এক্স লোকালিটির যে ক্যারেক্টারিস্টিক ফিচার, সেই কতগুলো ক্যারেক্টারিস্টিক ফিচার এই সবকটা রাস্তার মধ্যে সেম। সেই জন্য এই সবকটা রাস্তাকে, এই 14টা রাস্তাকে এই লোকালিটির মধ্যে রাখা হয়েছে। এবার এখানে গিয়ে ও খুঁজবে হচ্ছে গিয়ে 14 নম্বর রোড। তাহলে 14 নাম্বার রোডের একটা স্পেসিফিক ক্যারেক্টার কি নাম্বার। তাহলে সমস্ত রোডের মধ্যে যেটা 14 নাম্বার থাকবে সেই রাস্তায় ঢুকবে। সেই রাস্তায় ঢুকে 15 নাম্বার বিল্ডিং, এটাও একটা ওই বিল্ডিং এর স্পেসিফিক নাম্বার 50, তার মধ্যে ঢুকেও 2 নম্বর ফ্ল্যাট নাম্বার। তার মানে এখানে কতগুলো স্পেসিফিক ক্যারেক্টার আছে। এক্স লোকালিটি, তাহলে এই এক্স লোকালিটির যে ক্যারেক্টারিস্টিক ফিচার সেটা আমার 15 নম্বর রোডের মধ্যে থাকবে, 14 নম্বর রোডের মধ্যে থাকবে। 14 রোডের যে ক্যারেক্টারিস্টিক ফিচার সেটা আমার 15 বিল্ডিং এর মধ্যে থাকবে। 15 বিল্ডিং এর যে ক্যারেক্টারিস্টিক ফিচার সেটা আমার 2 নম্বর ফ্ল্যাটে থাকবে। কি কি ক্যারেক্টারিস্টিক ফিচার? এক্স লোকালিটির মধ্যে যতগুলো রোড আছে সবকটা রোডের তলায় বড় বড় করে এক্স লেখা রয়েছে। তার মধ্যে 14 নম্বর রোডের তলায় আমার এক্স লেখা থাকবে। 14 নম্বর রোড বা 14 নম্বর রোডের ক্যারেক্টারিস্টিক ফিচার কি স্পেসিফিক নাম্বার 14, সেটা থেকে আমি এটাকে আইডেন্টিফাই করলাম। 14 নম্বর রোডে যতগুলো বিল্ডিং আছে সবকটা বিল্ডিং এরই একমাত্র নাম্বারিং করা আছে। তার মানে এখানে 15 নম্বর বিল্ডিংটা আর কোনো রোডের কিন্তু নাম্বারের বিল্ডিং এর নাম্বারিং করা নেই। তার মানে এখানে একমাত্র 14 নম্বর রোডের ক্যারেক্টারিস্টিক ফিচার কি স্পেশাল, যেখানে প্রত্যেকটা বিল্ডিং এর নাম্বার করা আছে। তাহলে 15 নম্বর বিল্ডিংটা হচ্ছে এই রোডের মধ্যেই পড়বে যেহেতু এটাকে নাম্বারিং করা আছে। এবার এই বিল্ডিং এর মধ্যে আছে 2 নম্বর ফ্ল্যাট। এই বিল্ডিং এর মধ্যে যতগুলো ফ্ল্যাট আছে প্রত্যেক কটা ফ্ল্যাটের ক্যারেক্টারিস্টিক ফিচার কি না, প্রত্যেক কটা ফ্ল্যাটের ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে তার দরজার মধ্যে একটা গণেশের ছবি আঁকানো আছে। এটা হচ্ছে এই 15 নম্বর বিল্ডিং এর ক্যারেক্টারিস্টিক ফিচার। তো সেইখানে আমি 2 নম্বর ফ্ল্যাটটা খুঁজে পেতে অসুবিধা হলো না। কি করে আমি বুঝলাম যে সেটা সেই বিল্ডিং এরই ফ্ল্যাট? কেন প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে একটা গণেশের মূর্তি করা আছে এবং নাম্বার লেখা আছে 2। তাহলে এইরকম করে আমরা একটা স্টেপ ওয়াইজ গিয়ে আলটিমেটলি এই 2 নম্বর ফ্ল্যাটটাকে আইডেন্টিফাই করলাম। ঠিক সেম ভাবে যদি ধরে নিই এই বিশাল বড় লোকালিটিটা হচ্ছে একটা অ্যানিমাল কিংডম, এই অ্যানিমাল বা প্ল্যান্ট কিংডম, এই প্ল্যান্ট কিংডমের মধ্যে ছোট্ট একটা জায়গা হচ্ছে হিউম্যান, এই ছোট্ট একটা জায়গা হচ্ছে হিউম্যান। তাহলে আমাকে প্রথমে অ্যানিমাল কিংডমের ক্যারেক্টারিস্টিক দেখতে হবে। অ্যানিমাল কিংডমের ক্যারেক্টারিস্টিক ফিচার দেখতে হবে। এই যে অ্যানিমাল কিংডমের যে ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো দেখলাম সেই ক্যারেক্টারিস্টিক ফিচারটা আমার হিউম্যানের মধ্যেও থাকবে। এবার সেখান থেকে আমি আরো যত ভেতরে এন্ট্রি নেবো নিয়ে একটা সময় আমি হিউম্যানসের মধ্যে গিয়ে পৌঁছাবো। তো সেই রকম তাহলে এই যে একটা পার্টিকুলার পজিশন, এই পার্টিকুলার পজিশন ডিনোট করতে গেলে আমাকে স্টেপ ওয়াইজ যেতে হবে। তাহলে স্টেপ ওয়াইজ যেতে গেলে আমাকে কতগুলো গ্রুপিং আলাদা করতে হবে। সেই গ্রুপিংটাকে আমি আলাদা করলাম না, আমি জাস্ট অর্গানিজম নিলাম, তার ক্যারেক্টারিস্টিক ফিচার দেখে তার নামটা দিলাম, আর তো কিছু বললাম না। এবার দেখা যাক আমরা সেটাকে কি করে করি। এবার আমরা লেটস কাম টু দ্য পয়েন্ট, যেটা আমরা বলছিলাম। কিরকম হলো তাহলে ব্যাপারটা? দেখা যাচ্ছে যে এক্স এর 8টা ক্যারেক্টার রয়েছে আর ওয়াই এক্স ড্যাশ এরও 8টা ক্যারেক্টার রয়েছে, and these characters are the identifying character of them. তার মধ্যে এই দুটোর মধ্যে 7 ক্যারেক্টার্স আর কমন, only one character is different, markedly different, মানে দুটোর মধ্যে একদম আলাদা। একটা যদি নর্থ পোল একটা সাউথ পোল এরকম ক্যারেক্টারিস্টিক, তাহলে পরে এই দুটোকে আমি সেম স্পিসিস বলতেও পারছি না। কারণ হচ্ছে দুটোর মধ্যে 7টা ক্যারেক্টার মিল থাকছে, ম্যাক্সিমাম ক্যারেক্টার মিল, কিন্তু দুটোর মধ্যে 100% মিল নেই। তো আমরা বলতেই পারো স্যার 100% মিল নেই তো কি হয়েছে, 10% তো মানে মাত্র 10% তো ডিফারেন্ট রয়েছে। এবারে 10% এর ভিত্তিতে যখন এই দুটোকে আমি বলছি একই সেম স্পিসিস, এবার এই দুটোর মধ্যে যখন আমি ইনব্রিডিং করাতে যাচ্ছি দেখা যাচ্ছে কোনো ব্রিডিং হচ্ছে না। তাহলে এই যে ব্রিডিং হলো না তার মানে এটা প্রমাণ হয়ে গেল এরা ডিফারেন্ট স্পিসিস, একই স্পিসিস নয়। আমি কি বললাম বোঝা গেল? আমি বললাম এরা দুজন যদি একই স্পিসিস হয়, আমি 7টা ক্যারেক্টার মিলছে, তার মানে 99% ক্যারেক্টার আমার মিলে যাচ্ছে।
মাত্র 1% বা ধরে নাও 90% ক্যারেক্টার মিলছে, 1% ক্যারেক্টার বা 10% ক্যারেক্টার আমার আলাদা হচ্ছে। তবে 90% ক্যারেক্টার মিলছে মানে তাদেরকে আমি ধরে নিতে পারি সেম স্পিসিস, মানে ম্যাক্সিমাম ক্যারেক্টার মিলে যাচ্ছে। এবার এই দুটোকে যদি আমি সেম স্পিসিস ধরে নিয়ে একটা ব্রিডিং করাই, দেখা যাচ্ছে এরা ইনব্রিড করছে না, ইন্টারব্রিডিং হচ্ছে না এদের মধ্যে। তার মানে যদি এরা দুজন ইন্টারব্রিডিং না করতে পারে তাহলে এরা সেম স্পিসিস নয়। কেন সেম স্পিসিসের ক্যারেক্টার, স্পিসিসের কনসেপ্টই হচ্ছে যারা ফ্রিলি ব্রিড করতে পারে, এরা তো ফ্রিলি ইন্টারব্রিড করতে পারছে না, তার মানে এরা সেম স্পিসিস নয়। তাহলে এই যে একটা ক্যারেক্টারিস্টিক ফিচার ডিফারেন্ট আছে, এই একটা ক্যারেক্টারিস্টিক ফিচার ডিফারেন্টের জন্য কিন্তু এরা দুজন দুটো আলাদা স্পিসিস। এটা হচ্ছে স্পিসিস 1, এটা হচ্ছে স্পিসিস 2, দুটো আলাদা আলাদা স্পিসিস আমরা দেখতে পাচ্ছি। তাহলে পরে আমি কি করলাম, আমি একটা বড় গ্রুপ করলাম Y, এই গ্রুপটার মধ্যে আমি কতগুলো ক্যারেক্টার ইনক্লুড করলাম। কোন ক্যারেক্টার? অল দ্য 7 ক্যারেক্টার। তার মানে এই Y গ্রুপের ক্যারেক্টার হচ্ছে 7টা ক্যারেক্টার, যেটা X and Y এর মধ্যে কমন। তাহলে আমার এর মধ্যে X and Y কে আমি ইনক্লুড করে নিলাম, X and X কে আমি ইনক্লুড করে নিলাম। এরপরে এই দুটোকে আমি আলাদা করলাম, একটাকে করলাম X আর একটা করলাম X ড্যাশ, ডিপেন্ডিং অন দা রিমেনিং ক্যারেক্টার। রিমেনিং ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা বাকি রয়েছে, দ্যাট ইজ দ্য ওয়ান ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের ভিত্তিতে আমি X and X ড্যাশ কে আলাদা করব। তাহলে আমি বলতে পারি Y গ্রুপের মধ্যে X and X ড্যাশ ইনক্লুডেড। এবার এই 7টা ক্যারেক্টারিস্টিক যুক্ত যত অর্গানিজম থাকবে, সমস্ত অর্গানিজমকে আমি এর মধ্যে ঢুকিয়ে দেব। দেখা গেল X ড্যাশ, X ডবল ড্যাশ, X ট্রিপল ড্যাশ, X টু দি পাওয়ার 4, এরকম আমরা অর্গানিজমগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। আমি এরকম না করে যদি সহজ নামটা দিয়ে একটু সুবিধা হবে, X1, X2, X3, X4, X5, এরকম 5টা অর্গানিজমকে আমি এক জায়গায় ঢুকালাম। এই 5টা কিন্তু 5টা স্পিসিস, এই 5টা হচ্ছে 5টা স্পিসিস, যে স্পিসিসটার কমন ক্যারেক্টারিস্টিক ফিচার বলছে যে তারা Y গ্রুপের ইনক্লুডেড। তাহলে Y গ্রুপের মধ্যে X, X1, X2, X3, X4, X5, এই 5টা স্পিসিস ইনক্লুডেড। আমি তো 5টা স্পিসিসের সেপারেট নেম করেছি, 5টা স্পিসিসের সেপারেট 5টা নাম দিয়েছি। তাহলে এই গ্রুপের আমি একটা নাম দিয়ে দিলাম, তাহলে আমি গ্রুপের একটা নাম দিয়ে দিলাম। তাহলে আমি কি বলতে পারি যে Y গ্রুপের ইনক্লুডেড হচ্ছে X। এই যে স্পিসিসগুলোকে আমরা একটা ব্রড ক্যারেক্টারিস্টিক ভিত্তিতে যার মধ্যে ঢোকাই, দ্যাট ইজ কল্ড দ্য জেনাস। তাহলে আমার X1 হলো YX1, YX2, YX3, YX, YX4, YX5। তাহলে YX দেখলেই আমি বুঝবো, মানে এইটা দেখলেই আমি বুঝবো যে দে আর অল স্পিসিস অফ দ্য জেনাস Y। Y জেনাসের এক একটা স্পিসিস, তার মানে তাদের মধ্যে এই Yটা হচ্ছে কমন ক্যারেক্টারিস্টিক ফিচার। আর এই একটা, দুটো, তিনটে, চারটে, 5টা এই যে ক্যারেক্টারগুলো আমরা দেখছি, সেইটা হচ্ছে তাদের স্পেশাল ক্যারেক্টার, যেটা থেকে তারা একটা আরেকটার সঙ্গে আলাদা হয়েছে। তার মানে the characteristic special character of X is different from special character of X4 বা X1, যার জন্য X আর X1 দুটো আলাদা স্পিসিস। ঠিক আছে, বেশ। তাহলে আমরা জেনাস এবং স্পিসিস মানে গ্রুপ দুটো পেয়ে গেলাম। এবার দেখা গেল আমি এখন জেনাস বলছি, কিন্তু পরবর্তীকালে জেনাস নামকরণটা কি করে এলো আমি বলবো। তাহলে আমি একটা গ্রুপ পেয়ে গেলাম। লিনিয়াস দেখলেন যে এই যে আমি একটা ব্রড গ্রুপ পেলাম Y, যার আন্ডারে বিভিন্ন স্পিসিসগুলো রয়েছে, এটাকেও একটা নামকরণ আমরা করতে পারি, অ্যান্ড দ্যাট শুড বি ইনক্লুডেড ইন দ্য নোমেনক্লেচার অফ দ্য স্পিসিস। আমি প্রত্যেকটা স্পিসিসের একটা নাম দিচ্ছি। দেখা যাচ্ছে সেটাতে তো এই প্রবলেমটা হচ্ছে যে X আর X1 এই দুটোর মধ্যে আমার ম্যাক্সিমাম ক্যারেক্টারিস্টিক ফিচার মিল আছে, মাত্র একটা ক্যারেক্টার অমিল আছে। সেই একটা ক্যারেক্টারের ভিত্তিতে আমি দুটোকে আলাদা করতেই পারি, দুটোকে দুটো আলাদা স্পিসিস করে দিতে পারি। কিন্তু যদি কেউ ওই স্পেশাল ক্যারেক্টারিস্টিক ফিচারটাকে ওভারলুক করে যায়, তাহলে কিন্তু বাকি 7টা ক্যারেক্টার দিয়ে তাদেরকে এক দেখা যাবে। তার মানে নোমেনক্লেচারে কোনো একটা জায়গায় সমস্যা থেকে যাচ্ছে। কিন্তু যদি ওই 7টা ক্যারেক্টারকে আলাদা করে দিই
দিয়ে একটা ক্যারেক্টারকে আলাদা করে দিই, তাহলে কিন্তু খুব ডিস্টিংক্টলি তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারছি। এই ভিত্তিতে ক্যারোলাস লিনিয়াস কি করলেন না, এই ভিত্তিতে ক্যারোলাস লিনিয়াস এই নোমেনক্লেচারকে দুটো পার্টে ভাগ করলেন। একটা পার্টকে উনি বললেন জেনেরিক নেম, আরেকটাকে উনি বললেন স্পেসিফিক এপিথেট। এই যে দুটো টার্ম আমি ইউজ করলাম বা যেটাকে উনি ইউজ করলেন, এই টার্ম দুটো কি, উনি দুটো নাম প্রপোজ করলেন। উনি বললেন যে ব্রড গ্রুপের মধ্যে স্পিসিসগুলো ইনক্লুডেড, যার স্পিসিসের ম্যাক্সিমাম ক্যারেক্টার মিনিং থাকছে, সেই ওয়াইটাকে উনি বললেন জেনেরিক নেম, আর এক্সটাকে উনি বললেন স্পেসিফিক স্পেসিফিক এপিথেট। মানে হচ্ছে এটা যদি আমি একটা লিটারালি মিনিং করি, তাহলে এটা হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার, একটা স্পেশাল ক্যারেক্টার। তার মানে যে কোনো স্পিসিসে, এনি স্পিসিস হ্যাভ এ ইউনিক স্পেশাল character. Any species have a unique special character which is found only in that particular species. যেটা ওই পার্টিকুলার স্পিসিসের মধ্যেই একমাত্র পাওয়া যায়। তাহলে উনি কি বললেন যে এনি স্পিসিস হ্যাভ এ ইউনিক স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অর ক্যারেক্টার which is found only on that particular species. ওই পার্টিকুলার স্পিসিসটার মধ্যেই সেই ক্যারেক্টারটা পাওয়া যায়। দ্যাটস ওয়াই ইটস কল্ড স্পেসিফিক এপিথেট অর স্পেশাল ক্যারেক্টার। আর ওই গ্রুপের যে জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার, অর্থাৎ কিনা একটা গ্রুপ হোমো স্যাপিয়েন্স, এই হোমো যে পার্টটা রয়েছে এর মধ্যে কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক ফিচার রয়েছে। তার মানে দেয়ার ইজ সাম ক্যারেক্টার্স, কমন ক্যারেক্টারিস্টিক ফিচার অফ ডিফারেন্ট এক্স, x1 x2 এটসেট্রা এটসেট্রা। এই দুটো কমন ক্যারেক্টারিস্টিক ফিচার নিয়ে আমি একটা গ্রুপ করেছি, দ্যাট ইজ কল্ড y. সো y ইজ দ্য জেনেরিক নেম। জেনেরিক নেম মানে, জেনেরিক নেম মানে দ্য নেম হুইচ ইজ গিভেন বাই দ্য জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্যাট গ্রুপ, অফ দ্যাট অর্গানিজম। কোনো একটা অর্গানিজমের জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার দেখে যে নামকরণটা করা হয় তাকে আমরা বলি জেনারিক নেম। তবে তার দুটো ক্যারেক্টারিস্টিক ফিচার পাচ্ছি, একটা হচ্ছে জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার, আর একটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টারিস্টিক ফিচার। এই স্পেশাল ক্যারেক্টারিস্টিক ফিচার তাকে স্পিসিস নামকরণ করছে, আর যেটা জেনারিক নেম বা জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার সেটা তার জেনারিক নেমকে ডেজিগনেট করছে। এই জেনারিক নেমটাকে পরবর্তীকালে বলা হয় জেনাস, আর এটাকে বলা হয় স্পিসিস। তাহলে স্পিসিস মানে হচ্ছে স্পেসিফিক এপিথেট, জেনাস মানে হচ্ছে জেনারিক নেম। এই জেনারিক নেম এবং স্পেসিফিক এপিথেট এই নিয়ে একটা অর্গানিজমের যে নাম হলো, সেই নামটা কিন্তু তার নর্মাল নাম নয়। বুঝতেই পারছো, দ্যাট ইজ নট ইটস নর্মাল নেম। নেম তবে এটা একটা তার নর্মাল নাম নয়। এই যে আমি y বললাম, আমি x বললাম, এই নামকরণটা কিন্তু আমরা তার স্পেসিফিক নামকরণে দিয়েছি। তার স্পেসিফিক নামকরণে আমরা তাকে এই নামগুলো দিয়েছি। এই যে নামগুলো বললাম y x, ইট ইজ স্পেসিফাইড থ্রু a scientific observation. একটা সায়েন্টিফিক অবজারভেশন বা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির উপরে ভিত্তি করে, একটা সায়েন্টিফিক অবজারভেশন বা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির উপরে বেস করে কিন্তু আমরা এই yx নামকরণটা করেছি। ঠিক আছে, তার মানে এই yx কে আমি ন্যাচারাল নেম বলতে পারি না, এটাকে আমি ন্যাচারাল নেম বলতে পারি না। সো দ্যাটস ওয়াই ইটস কল্ড সায়েন্টিফিক নেম। আমি এর আগেও বলেছি সায়েন্টিফিক নেম কেন বলা হয়েছে। কেন বলা হয়েছে সায়েন্টিফিক নেম? না, এটা স্পেসিফাইড থ্রু এ সায়েন্টিফিক অবজারভেশন। দিস নেম হ্যাজ বিন স্পেসিফাইড থ্রু এ সায়েন্টিফিক অবজারভেশন, দ্যাটস ওয়াই ইটস কল্ড দ্য সায়েন্টিফিক নেম। এই সায়েন্টিফিক নেমটা তাহলে দুটো পার্টে ভাগ করা। একটা পার্টকে আমরা বলছি জেনাস, আরেকটাকে বলছি আমরা স্পিসিস। তাহলে এই ধরনের নমেনক্লেচার যেখানে আমরা দুটো, একটা নামের দুটো পার্ট পাই, দ্যাট ইজ কল্ড দ্য বাইনোমিয়াল
nomenclature. রাম বিশ্বাস. It is the generic name, it is the specific epithet. Generic name, specific epithet. অনেকটা এরকম. First name, surname. First name, surname. অনেকটা এরকম, কিন্তু এক নয়. এবার কি? এবার হচ্ছে কি আমরা যদি দেখি যে এই যে বাইনোমিয়াল নোমেনক্লেচার যেটা দেখছি, এই বাইনোমিয়াল নোমেনক্লেচারের ক্ষেত্রে যদি আমরা দেখি, এর ক্ষেত্রে আমরা দুটো দেখলাম, একটা জেনারিক নেম একটা স্পেসিফিক এপিথেট। তার মানে y x হলো y and x. So this is the scientific name, this is the scientific explanation behind the scientific name. তাহলে আমরা কি পেলাম? কোনো একটা অর্গানিজমকে তার স্পেশাল ক্যারেক্টারিস্টিক ফিচারের উপরে বেস করে, তার ক্যারেক্টারিস্টিক ফিচারের উপরে বেস করে তাকে আমি আইডেন্টিফাই করলাম। তারপরে তার দুটো ক্যারেক্টার পেলাম, একটাকে বলা হলো তার জেনারেল ক্যারেক্টার, আরেকটাকে বলা হলো তার আইডেন্টিফাইং ক্যারেক্টার বা শনাক্তকরণ বৈশিষ্ট্য। এই শনাক্তকরণ বৈশিষ্ট্যের উপরে বেস করে আমরা তাকে একটা স্পেসিফিক নামকরণ করলাম। এই স্পেসিফিক নামকরণ করতে গিয়ে দেখলাম যে অনেকগুলো অর্গানিজমের পরপর নামকরণ থাকতে পারে, অনেকগুলো পার্টের একই নাম থাকতে পারে। এই যে অনেকগুলো পার্টের যে একই নাম আছে, এই নামগুলোকে কমন ক্যারেক্টারিস্টিক ফিচারগুলোকে নিয়ে আমি আরেকটা পার্ট তৈরি করলাম, যেটাকে আমি বললাম তার জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচারের উপরে বেস করে দেওয়া নেম বা জেনারিক নেম। স্পেসিফিক ক্যারেক্টারের উপরে বেস করে যে নাম দেওয়া হলো তাকে বলা হলো স্পেসিফিক এপিথেট। তাহলে জেনারিক নেম এবং স্পেসিফিক এপিথেট এই দুটো নামকে সায়েন্টিফিক অবজারভেশনের থ্রু দিয়ে আমরা দেখলাম। আমরা তো একটা অর্গানিজমকে স্টাডি করে তার ক্যারেক্টারিস্টিক ফিচারগুলোকে স্টাডি করে তবেই তো এই নামটা দিয়েছি। তার মানে একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচে বা সায়েন্টিফিক অবজারভেশনের থ্রু দিয়ে দিয়েছি, তাই এটাকে আমরা বলবো সায়েন্টিফিক নেম। এই সায়েন্টিফিক নেমের দুটো পার্ট, দুটো এরিয়া থাকে, তাই এটাকে আমরা বলি বাইনোমিয়াল নোমেনক্লেচার। এই বাইনোমিয়াল নোমেনক্লেচারের প্রথমটাকে আমরা বলি জেনাস, তারপরেরটাকে আমরা বলি স্পিসিস। তাহলে আমরা টোটাল একটা অর্গানিজমের নোমেনক্লেচারটা আমরা দেখে ফেললাম, এবং আমরা এটাও দেখে ফেললাম যে কোনো একটা অর্গানিজমের জেনাস এবং স্পিসিস আমরা কি করে আলাদা করব। এরপরে আমরা দেখব যে জেনাস স্পিসিস থেকে আমরা কি করে আরও ধীরে ধীরে তাদেরকে একটা ব্রড গ্রুপে ভাগ করব।